ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। তাহলে এত বেশি সংখ্যক মানুষকে শুধু শাসক দলগুলোর রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য ডাউটফুল ভোটার রাখা, বি ভোটার করা বা অ্যাডজুডিকেশন করা, এটা কোনো আইনসম্মত ব্যাপার নয়। আর ভোটার হবে না, ভোটার হবে না। বলা হয়েছিল ম্যাপিং এর পরেও যারা প্রজিনি এস্টাবলিশ করেছিল তারপরেও তাদের নাম নানা ছল ছুতোয় বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ হয়েছে। বিডিও, এসডিও, ডিএম অফিস কিভাবে দলদাসে পরিণত হয়েছে তার প্রমাণ। বিএলও থেকে একেবারে সিও পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। এক্সিকিউটিভ ফেল করার পরে বিচার ব্যবস্থা হাতে পড়েছে। আর বিচার তুমি বাকি ছিল 1 ঘা, পুলিশে ছিল 18 ঘা, আর আদালতে ছুড়ে কত ঘা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই যে ঘেটে ঘা করলো, এটা ইচ্ছাকৃতভাবে ইসিআই করেছে শুধুমাত্র আরএসএস বিজেপির ইচ্ছা পূরণের জন্য। মতুয়া, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, বাস্তুহারা মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মুসলমান, মহিলা, বিশেষত বিবাহিত মহিলা, অল্প বয়সী ছেলে মেয়ে 18 থেকে 21-22 যাদের বয়স, তাদের ভোটদান থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা সার্বিক ভোটাধিকারের পক্ষে। আমরা বামপন্থীরাই এ রাজ্যে প্রথম দেশের মধ্যে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম। গণতন্ত্রের সম্প্রসারণ চেয়েছিলাম। বিজেপি তৃণমূল মিলে গণতন্ত্রের সংকুচিত করছে। আমরা আগেই বলেছি, আগে সবার জন্য একটা সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়ন যারা করতে পারে না, তারা কি করে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট সংগঠিত করবে। সাংবিধানিক সংস্থা, আইনগত দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ভয় ভীতিহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ভোটার লিস্ট যারা সুষ্ঠুভাবে করতে পারলো না, নিরপেক্ষভাবে করতে পারলো না, সাম্প্রদায়িক তাই দুষ্ট হলো, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ ধর্ম, বিশেষ বিশেষ বুথ, বিশেষ বিশেষ রিজিয়নে, এলাকায়, অ্যাসেম্বলিতে একেবারে সংখ্যা তত্ত্ব ধরে ভোটের ফলাফলকে পূর্ব নির্ধারিত করার জন্য করা হয়েছে। আগে থেকে বলে দেয় না, মমতা আগে থেকে বলে দেন অমিত শাহ এত আসন এ পাবে, অত আসন ও পাবে, এবং হচ্ছে আসন বন্টন আগে করে দিয়ে তারপর ভোট করা হচ্ছে। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশের যে লড়াই, এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সংযোজন করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। বিজেপি তৃণমূল চেয়েছিল সিএনআরসির মতো এটাকে ঘিরো যাতে বিভাজন করা হয়। আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি এবং বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মনোভাবাপন্ন সমস্ত আইনজীবীর কাছে আবেদন, মহকুমা আদালত থেকে জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত, দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আইনজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবে। যেমন আমরা রেড ভলান্টিয়ার তৈরি করেছিলাম করোনার সময়, যখন মানুষের অক্সিজেন ছিল না, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছে আমাদের ভলান্টিয়াররা। এখন যখন ভোটাধিকার নেই, কেড়ে নেওয়ার চেষ্টা করাচ্ছে, তার ভোটাধিকারের জন্য তারা মানুষকে বিভ্রান্ত হলে চলবে না, আক্রান্ত মানুষের পাশে আমরা থাকবো এবং শেষ পর্যন্ত লড়ে আমরা এই ভোটাধিকার প্রতিষ্ঠা করব। আইনেরও প্যাচ আছে। আইনের চোখে সবাই সমান, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তাহলে একজন নাগরিকের ভোট দেওয়ার অধিকার এবং ভোটে দাঁড়ানোর অধিকার একসঙ্গে স্বীকৃত হচ্ছে। তাহলে ভোটার লিস্টে যদি নাম না থাকে, পরে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে দেবে। তাহলে ক্যান্ডিডেট লিস্ট কি সাপ্লিমেন্টারি বেরোবে? কারণ ক্যান্ডিডেট হওয়ার সময় তো সে কোন পার্টি কোথায় ভোটার সেটা লিখতে হয়। তাহলে 60 লক্ষ মানুষকে ভোট দান থেকে শুধু বিরত নয়, শুধু সন্দেহজনক নয়, তাকে ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে। তারপরে যদি পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় ভোটের আগে, তার যদি ভোটাধিকার থাকে এবং থাকবেই, তাহলে তার ভোটে দাঁড়ানোর অধিকার কোথায় গেল? এটা নির্বাচন কমিশনকে আমরা আগে উল্লেখ করেছি, এখনো বলছি, এই আগে লিস্ট না করে ভোট করতে গেলে আরো জটিলতা বাড়বে। এবং সেখানে আমরা যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা বিচার বিভাগের কাছে যাব, সর্বোচ্চ বিচার ন্যায়ালয়ে যাব এবং এই বিষয়টাকে চ্যালেঞ্জ করবো। বলছি, ভোট ঘোষণার 1 ঘন্টা আগে পুরোহিত এবং মার্জন ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, এটা নিয়ে কি বলবো?
তাহলে সরকার দিতে চাইলে দিতে পারে, কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো কেন আটকে আটকে দিচ্ছিল? উনি কি হিসাব করে ফেলেন ভোটের ঘোষণা আগে আগে এবং তারপর ঘোষণা করে দিলেন, নাকি চাপে পড়ে? কারণ এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিয়ে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। 9 মার্চ এই সরকার আদালতে গেলেন যে আদালতের নির্দেশে দিয়ে দেওয়ার অধিকার তিনি মানেন না এবং আরো তারিখ বাড়াতে হবে, যেহেতু তারিখ বেঁধে দিয়েছিল বকেয়া দিয়ে দেওয়ার জন্য। আমরা বামপন্থীরা বরাবর বলেছি দিয়ে হচ্ছে অধিকার এবং তার মাইনের অংশ। তারপরে আপনারা দেখলেন 13ই মার্চ সাফল্যের সঙ্গে যত সরকারি কোষাগার থেকে মাইনে পায়, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত কর্মচারী, আধা সরকারি সংস্থার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, এরা সবাই মিলে ধর্মঘট করলেন। যারা বলতো মিছিল মিটিং করলে কি হয়, ধর্মঘট করলে কি হয়, আপনারা যেরকম সংগঠন ভেঙে দিয়েছে জানুয়ারিতে, তারপর আপনাদের অধিকার প্রতিষ্ঠিত নেই, মাস মাইনে নেই এবং হচ্ছে ঠিকের শ্রমিকের মতো অবস্থা করে দিয়েছে। এই জন্য সংগঠিত হতে হয়, এই জন্য রাস্তায় নামতে হয় এবং ধর্মঘটও করতে হয়, দাবিও তুলতে হয়। এবং সেটা এই আমাদের যে সব কর্মচারী শিক্ষকদের যে সব যৌথ মঞ্চ আছে, তারা এই লড়াই পরিচালনা করলেন এবং সরকারকে বাধ্য করলেন। এটা কিন্তু ইলেকশনের ছিল না, কোর্ট আগে নির্দেশ বকেয়া যেটা দেওয়ার কথা আগে সেটা দেননি। হিন্দিতে বলে ভাগতা ভূত কা লঙ্গোটি সহি। ভূত যখন তাড়াতে হয়, ভূত যখন পালায়, তার যদি নেংটি ফেলে যায় সে বি আচ্ছা। না, 45 মিনিট আগে দিয়ে দিই আজকে যে সময়সীমা 45 মিনিট আগে দিয়ে ঘোষণা বললাম এটাকে তো আন্দোলনের রেজাল্ট বলে। পরিষ্কার কথা বুঝতে পারছেন না কেন? 9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান, গুন্ডা, পুলিশ সরকারি নোটিশ দিয়েও তাদেরকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। এটা হচ্ছে যৌথ আন্দোলনের ফল, এটা হচ্ছে মানুষের মেজাজ। আর তার সঙ্গে বেশি হচ্ছে যেটা আবেদন করেছিল তো শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে হচ্ছে যে পাবলিক সেক্টর থাকে, আধা সরকারি থাকে, সেইগুলোর কর্মচারীদের গণনার মধ্যে নেননি। স্ট্রাইকে সবাই সামিল হয়েছিল। যে সরকার 4 দিন আগে ওদেরকে গণনায় নেয়নি, একটা স্ট্রাইকের পরে সবাইকে গণনায় নিয়েছেন। এটা উনি বাধ্য হয়েছেন আর আন্দোলনের জয় হয়েছে। শুভেন্দু অধিকারী 2টি আসনে লড়বেন, নন্দীগ্রাম এবং অপর আসনে তিনি বলেননি। মমতা ওর গুরু, সে তো বলতো 294টি আসনে আমি লড়ছি। ও বলতে পারতো আমি 294টি আসনে লড়তে পারি। কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্র বাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশন। এই বাহিনী ওই বাহিনী নিয়ে তো অনেক খবর চলে ভোট পর্যন্ত। আমরা বলবো রুটির কথা, রুজির কথা, কাজের কথা, চাকরির কথা, শিল্পের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, আলুর দামের কথা। তোমরা আলুর দমের কথাও বলবে না, শুধু বলবে এই বাহিনী ওই বাহিনী, বিজেপি আর তৃণমূল। এটাকে বলে বাইনারি, এটাকে বলে বিভাজনের রাজনীতি। পরিষ্কার কথা হচ্ছে বিজেপির যে নেতারা তৃণমূলে গেছে, যাই করে যাক, তাদেরকে রাজ্য বাহিনী পাহারা দেয়। আমরা বিগত দিনের উদাহরণ দেখিনি, রাজ্য পুলিশ তাকে ঘুরছিল যখন ও বিজেপি সেন্টারে ছিল, আবার যখন বিজেপি সেন্টারে এসছে থেকে তৃণমূলে, তখন রাজ্য পুলিশ তাকে পাহারা দিচ্ছে। শুভেন্দুকে দেখিনি, যখন নারদা করেছে, চিট ফান্ড করেছে, রাজ্য পুলিশ তাকে তো পাহারা দিচ্ছিল। আর সে যেই কেস থেকে বাঁচার জন্য বিজেপি চলে গেল, অমনি কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এটা করেছেন। যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তিনি বলেছেন আমি রাজ্য পুলিশকে বিশ্বাস করি না, কলকাতা পুলিশকে বিশ্বাস করি না, রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স, যারা রেলের ওয়াগন ব্রেকারদেরকে থেকে রেলের সম্পত্তি বাঁচায়, তাদের পাহারা নিয়েছিলেন মমতা ব্যানার্জি, কারণ তার আশেপাশে ওয়াগন ব্রেকারই ঘুরছিল। তাহলে এটা তো বিজেপি তৃণমূলের রাজনীতি। এই আইপিএস অফিসার যদি দলদাস হয়, নিয়ম না মানে, সে যদি কেন্দ্র বাহিনী থাকে তাহলে সে বিজেপি দলদাস বৃত্তি করবে, যদি রাজ্যের পুলিশ থাকে তার রাজ্যের দলদাস বৃত্তি করবে। আর সাধারণ সেপাই, সাধারণ সাব অফিসাররা তারা কি করবে? তারা তো অফিসারদের যা নির্দেশ তাই মানবে। আমরা 2 দফায় ভোট পেয়েছি। এর আগে আমরা দেখেছি প্রতিবারই, এর আগে যে 16 এবং 21-এ আপনারা অনেক দফায় ভোট চেয়েছিলেন, একবার 7 দফা, একবার 8 দফা হচ্ছে, কোনো ধীরে ধীরে। এইবার 2 দফা কেন, কি কারণ? না, আমরা অনেক দফায় চাই।
আমরা চেয়েছি সরকারের দফার পর, পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয় অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে চালিয়ে দিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীন ভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টের বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, ভোট তো করতেই হবে। এবার সরকার ঠিক করে এক দফায় কি 2 দফায় কি 10 দফায় হবে, কারণ সরকারি কর্মী কম, কারণ পুলিশ কম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাহিনীগুলোতে নিয়োগ হচ্ছে না, সরকারে নিয়োগ হচ্ছে না, সেজন্যই এখন এলআইসি, ব্যাংক সব জায়গা থেকে ভোটের কর্মী নিয়োগ করতে হয়, শিক্ষকদেরকে দিয়ে কাজ করাতে হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, ব্যারাক নেই, সেজন্য পুলিশ আসলে সব স্কুলগুলোতে রাখতে হয়, যত কেন্দ্র বাহিনী এসছে তত পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে উল্টো কথা বলি, আমরা বলি শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে, তাহলে এই যে পেড নিউজ হয়, এই যে মানি হ্যান্ডেল করে, এই যে মাফিয়া গ্যাংকে ব্যবহার করা হয়, এই যে সুপারি কিলার্সদের ব্যবহার করা হয়, এই যে দেশি বিদেশি কোম্পানিগুলো তারা পয়সার বিনিময়ে সব রাজনীতি ঠিক করে, আউটসোর্স করাইছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা চাই ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনের সংস্কারের কথা। গোটা নির্বাচন প্রক্রিয়াটা হয়ে গেছে কলুষিত, বামপন্থী ছাড়া আর কেউ বলে না যে এই কলুষ মুক্ত নির্বাচন করতে হবে এবং ইলেকট্রাল রিফর্ম চাই। এবছর বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা লড়াই করবে, ভোটের বাক্সিক কোনো প্রভাব পড়বে? কংগ্রেস এবং বামফ্রন্ট জন্মলগ্ন থেকে আলাদা করে লড়াই করেছে, শুধুমাত্র গত 2টো বিধানসভা নির্বাচন আমরা একসঙ্গে লড়ছি। প্রশ্নটা উল্টো করে ঘুরিয়ে ঘুরে বলে কেন, তাহলে এটা বলতে পারো যে গতবারের মতো এবার কেন একসঙ্গে লড়ছেন না, এটা কংগ্রেসকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা একটা করবো, তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করবো। আমরা সে কাজ করেছি, যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে, 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের বুথ লেভেলে, ওয়ার্ড লেভেলে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত, আপনারা আসুন, আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে আপনারা কম্প্রোমাইজ করবেন না। আগামীকাল করতে পারি, আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলায় জেলায় সফরে আছি রোববার দিন বলে, আমরা আগামীকাল করে দেবো। 294 আসলে ভোট হচ্ছে, এই 2 দফায় যদি ভোট হয় আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফা করতে পারি। কালকে গেলে বামফ্রন্টের বৈঠক করে তারপর সিদ্ধান্ত করে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে আমরা এটা ঘোষণা করি। নাহলে আপনি চাইলে আমরা এখানে ঘোষণা করে দিতে পারতাম, আমরা তৈরি আছি। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বামফ্রন্টের মিটিং শেষে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে অন্য দলগুলোর উপস্থিতিতে আমরা সাধারণত তালিকা ঘোষণা করি। আপনারা দেখেছেন এইবারে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যেখানে গত 3 মাস ধরে জনসংযোগ গণসংগ্রহ হচ্ছে এবং যারা প্রার্থী, যারা কর্মী, যারা নেতৃত্ব, তারা সবাই এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় ঘোরাঘুরি করছেন। শুধু বক্তৃতা করে মিটিং করা নয়, মানুষের কথা আমরা শুনছি, তার ভিত্তিতে আমরা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছি। একটা মাইক্রো লেভেলে ইলেকশন ম্যানিফেস্টো হবে, একটা ম্যাক্রো লেভেলে হবে। ম্যাক্রো লেভেলের নির্বাচনী ইশতেহার আমরা 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেবো, ভোট ঘোষণার পরে বলেছিলাম। এবং মাইক্রো লেভেলের নির্বাচন যে ইশতেহার হবে, এই যে ব্রিজের তলা থেকে বালি বিক্রি করে দিচ্ছে, ব্রিজ ধসে যাচ্ছে, দুর্বল ব্রিজ হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, তোমার গিয়ে কয়লা পাচার হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই যে দেউচা পাচার ইয়া করেছিল ওরা, এই সবার বিরুদ্ধে তো আমাদের আন্দোলন সংগ্রাম লড়াই চলছে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 2 বছর আগে জানুয়ারি মাসে যে কয়লা খনি চালু করে দিলাম, যে মিথ্যাবাদীরা প্রমাণ হয়েছে দেউচা পাচামি থেকে। আমরা মামলা করেছি, মোকদ্দমা করেছি, লড়াই করেছি, আদিবাসীরা প্রতিরোধ তৈরি করেছে, সমস্ত সংগঠন একটা হয়েছি এবং এটা ঘিরে যে দুর্নীতি ছিল, বালি পাচারকারী এবং স্যান্ড মাফিয়া এবং অভিষেক ব্যানার্জি বেনামে এই দেউচা পাচামি প্রজেক্টটাকে নিতে চাইছিল, সেটা যখন আমরা সমস্ত তথ্য আদালতে এবং প্রেস কনফারেন্সকে উদ্ঘাটন করেছি, তখন থেকে দেখবেন মমতা ব্যানার্জি আর দেউচা পাচামি শব্দ উচ্চারণ করেন, কয়লা খনির কথা উচ্চারণ করেন। গতকাল 30 তারিখে যে হিংসার ঘটনা ঘটেছে,
তারপরে কি আপনি মনে করেন যে ব্লাডলেস ইলেকশন সম্ভব পশ্চিমবঙ্গে? নির্বাচন কমিশন আজকে এমসিসি ঘোষণা করেছে। গতকাল পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিজের দাবি দেখাচ্ছিল। এবার আমরা দেখব ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেয়। কিন্তু তারপরে বলবো, এই ধরনের ছুটখাট ঢিল পাট করে ছড়াকে যদি হিংসা ঘটনা বলেন, তাহলে মণিপুরে কি হচ্ছে? মণিপুরের ডাবল ইঞ্জিনের সরকার গত কয়েক বছর ধরে কি করছে? কত ধর্ষিত হয়েছে, কত খুন হয়েছে। একটা জনজাতির গোষ্ঠী অন্য জনজাতির গোষ্ঠী এলাকায় যেতে পারে না, একই দেশের মধ্যে মাঝখানে সীমানা হয়েছে, বর্ডার হয়েছে, ওটাকে হিংসা বলে। বুলডোজার দিয়ে যখন উত্তরপ্রদেশে ঘর ভেঙে দেওয়া হয়েছে, তাকে হিংসা বলে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যখন দাঙ্গা করে এখনো যাদেরকে জামিন দেওয়া হয়নি জেলের মধ্যে পুড়ে দেওয়া হয়েছে, ছাত্র অ্যাক্টিভিস্টদেরকে ভীমা করে গাঁওতে, যেখানে তপশিলি জাতির মানুষরা তাদের যখন মিছিল করছিল 1 জানুয়ারিতে সেলিব্রেট করছিল, তখন তাদের উপর আরএসএস ঝাঁপিয়ে পড়েছে এবং দাঙ্গা করেছে, গাড়ি পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, আর তাদেরই আরবান নকশাল বলে মিথ্যা মামলায় জড়িয়েছে। ওইটাকে হিংসা বলে। আর এটা তো বিজেপি তৃণমূলের ঘরোয়া কদল। সাধারণত ঘরের মধ্যে করে, মদের গ্লাসে করে, এইসব সম্মিলনীর নাম করে মিটিং করে দু একবার রাস্তা করে আপনাদের ফুটেজ দেওয়ার জন্য। সেই ফুটেজ নিয়ে বেশি চালাবেন না। কমিশন আজকে বলেছে যে নিরপেক্ষতার নির্দেশ দিয়েছে এবং বলেছে পশ্চিমবঙ্গে আমরা গিয়েছিলাম, তারা কি করছে সেই অনুযায়ী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে হলে এত নিরামিষাশী হলে হবে না। যতটা হিংসা নিয়ে 60 লক্ষ লোকের ভোটাধিকার কাটতে উদ্যত হয়েছে, তার চেয়ে আরো বেশি সক্রিয় হয়ে যে মানুষ ভোট দেবে সেই ভোটটাকে নিরপেক্ষভাবে করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশন। এই 60 লক্ষ লোককে আপনারা কি প্রয়োজন বলে মনে করছেন? কোনো বাহিনী লাগে না। আগে যদি পুলিশ দলদাস না হয়, এই যে ভোটের আগে এত ডিএম পাল্টানো হচ্ছে, এসপি পাল্টানো হচ্ছে, কারো পাল্টানো হচ্ছে, আইসি পাল্টানো হচ্ছে, কারো পাল্টানো হচ্ছে, কে কোথায় ভোট করবে? আর নির্বাচন কমিশন যে পর্যবেক্ষককে পাঠাবে, তারা সব মদ, মহিলা, মাংস নিয়ে ঘুরে বেড়াবে, তুলবে না। তাদেরকেও তাদের কাজ করতে হবে। এখানে এমন ব্যবস্থা করা হয়েছে, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত, ভোটার লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত লুট করা হয়। সেটা সাংবিধানিক দায়িত্ব ভোট নির্বাচন ঠিক মতো পরিচালনা করা। কেন্দ্র বাহিনী তো গত নির্বাচনে ওই শীতলকুচিতে মনে আছে গুলি চালিয়েছিল, তারপরে বিজেপি তৃণমূল হয়ে করেছিল, ভোট হয়ে গেছিল, তারপর কি হলো? তদন্ত কমিশন হলো, রাজ্য পুলিশও তদন্ত করছিল, কেন্দ্র পুলিশও তদন্ত করছিল, কোন রিপোর্ট বেরোলো? মিডিয়া কোনো ফলো আপ করলো? কেউ শাস্তি পেল? এটাকে তামাশা বলে। তামাশা বিজেপি তৃণমূল করতে পারে, তামাশা মিডিয়াকে সামনে রেখে কেন্দ্র বাহিনী রাজ্য বাহিনীও করতে পারে। আমরা কোনো তামাশার পক্ষে নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের রুটি রুজির প্রশ্ন, বাংলাকে বাঁচাতে হবে, বাংলা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।